হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনি ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে পরমাণু অধ্যায় থেকে প্রবলেম সেট 1 #1। আজকের ভিডিওতে আমরা প্রবলেম সেট 1-এর মোট 20টা প্রশ্ন আছে। তো প্রবলেম সেট 1-এর 20টা প্রশ্নের মধ্যে প্রথম 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, মানে 1 থেকে 10 প্রশ্ন নিয়ে চর্চা করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সেটাই কামনা করি। সুস্থ আছো, আর তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। ঠিক আছে, তো পরিষ্কার হয়েছে বিষয়টা। আজকে আমরা 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুব ভালোভাবে বুঝবো যে কোথায় কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে, কোথায় কোন সূত্রটা কাজে লাগালে ঠিক হবে, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে সূত্রগুলো নিয়ে যদি একটু চর্চা করে নিই, একটু বেশি না, তাহলে দেখতে পাবো আমরা যে এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের জানাটা অত্যন্ত আবশ্যক বলা যেতে পারে। দেখো, এই সূত্রগুলো হলো যে n-তম কক্ষপথে, এই যে বোরের কক্ষপথের যেসব ইয়েগুলো আছে, n-তম কক্ষপথে তোমার ব্যাসার্ধের মান কত, তোমার গতিবেগের মান কত, আর তোমার টোটাল এনার্জির মান কত, এই বিষয়গুলো একটু জেনে নেব, না হলে সমস্যায় পড়ব। তো এটার মান হচ্ছে, এটা আমি বলেছিলাম যদিও এমসিকিউ আলোচনা করার সময়, যে এই তিনটে তোমাকে একটু মুখস্থ করতেই হবে। Rn = epsilon naught n² h² হোল ডিভাইডেড বাই পাই m z e²। এটা ভেলোসিটি যেটা, সেটা আমরা পেয়েছি z² ডিভাইডেড বাই 2 epsilon naught nh, আর এনার্জি যেটা পেয়েছি সেটা মাইনাস তোমার m⁴ z² হোল ডিভাইডেড বাই 8 epsilon naught স্কোয়ার n² h²। এইগুলো কিন্তু আমরা পেয়েছি। আবার এখান থেকে যদি আমি সময়কাল বা টাইম পিরিয়ড বার করি, তাহলে সেটা দাঁড়াবে তোমার 2πrn ডিভাইডেড বাই vn। সময় মানে হয় অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। অতিক্রান্ত দূরত্ব একটা ফুল রোটেশন মানে হচ্ছে তোমার পরিধি পরিমাণ, তাই 2πrn নিলাম। তো এটার মান যদি বসাও সমস্ত কিছু, তাহলে তুমি এইটা পাবে 4 epsilon naught স্কোয়ার n³ h³ হোল ডিভাইডেড বাই পাই z², সরি mz² e⁴ এটা পাবে। আরেকটা সূত্র তোমাদের একটু জানতে হবে, একটু অল্প করে জানতে হবে, সেটা হচ্ছে ওই এনার্জি বলছে আরও ল্যামডারটা একটু অল্প করে জানতে হবে, যে 1/λ সমান হবে তোমার r মানে রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। লিবেন শ্রেণী হলে n1টা 1, বামা শ্রেণী হলে n1টা 2, পাঁচজন শ্রেণী হলে n1টা 3, এইভাবে যাবে। তারপরে হচ্ছে তোমার ব্র্যাকেট, তারপরে হচ্ছে ফুন্ড, এইভাবে কিন্তু তোমার যাবে। এই কয়েকটা জিনিস তোমাকে একটু হলেও মাথায় রাখতে হবে। তো এখান থেকে আমরা বলতে পারি যে এই যে Rn প্রপোর্শনাল উইথ তোমার জেড আর এন নিয়ে আমাদের কাজ, n²/z একটা জিনিস বক্স করে দিলাম। vn এর তোমাকে জানতে হবে vn প্রপোর্শনাল উইথ z/n, এটা জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এনার্জি তোমাকে জানতে হবে এনার্জি প্রপোর্শনাল উইথ z²/n²। এই তিনটে জিনিস তোমাকে একটু জানতে হবে, মানে হবে, কিছু করার নেই। আর টি এর ক্ষেত্রেও সেটা দেখতে পারো, যে টি প্রপোর্শনাল উইথ n³ তোমার z²। এই কতকগুলো জিনিস একটু তোমাকে জেনে রাখতে হবে, কিছু করবার নেই এখানে। তো 1 থেকে 10-এ দেখা যাক কোন সূত্রগুলো কার্যকরী হচ্ছে, কোন সূত্রগুলো আমাদের ইউজফুল হচ্ছে, সেই জিনিসগুলো দেখা যাক। দেখো, প্রথম প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় উদ্দীপিত স্তর। আচ্ছা, যখনই দ্বিতীয় উদ্দীপিত স্তর বলবে, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে দ্বিতীয় উদ্দীপিত স্তর, তখনই কিন্তু n এর মানটা 2 নয় 3, এটা একটু বুঝবে। n এর মান 1 মানে কিন্তু গ্রাউন্ড স্টেট। n এর মান 2
মানে হচ্ছে তোমার ফার্স্ট এক্সাইটেড স্টেট, n এর মান 3 মানে হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। এইভাবে কিন্তু এগিয়ে যায়। বোঝাতে পারলাম আশা করি, কোনো প্রবলেম হয়নি। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় উদ্দীপিত স্তর থেকে ভৌম স্তরে মানে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনের সংক্রমণ হলে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য হয় এত অ্যাংস্ট্রম। রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করো। ব্যাস, কোথা থেকে কোথায় এসছে? দ্বিতীয় উদ্দীপিত স্তর মানে n=3 থেকে n=1 এসেছে। এটা হচ্ছে বিষয়। ল্যামডার মান দিয়ে দিয়েছে এখানে, তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যে আমরা জানি 1/λ মানে হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1। n1 মানে n2 থেকে 1 আসছে, তাহলে এটা হচ্ছে 1 তার স্কোয়ার মাইনাস কোথা থেকে আসছে 3 থেকে, 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে অনায়াসেই বলতে পারি r ইন্টু 1 - 1 9 মানে 8 9। এটা পেলাম। এখান থেকে যদি r নির্ণয় করতে বলে তাহলে সেটা হবে 9/8 ল্যামডা। তো এটা যদি ইউজ করি আমরা 9/8, আর ল্যামডার মান কত দিয়েছে? ল্যামডার মান দিয়েছে 1024 অ্যাংস্ট্রম। 1024 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10। এই জিনিসটার মান একটু নির্ণয় করব আমরা। তাহলে দেখো এটা কত আসছে, 9/8/1024, এটা আসছে তোমার 1.0986 এইভাবে ইন্টু 10⁻³ আছে, আবার 10⁻⁻10 এখানে মানে 10⁻7 মিটার ইনভার্স। 1.0965 আমার 986 এসছে, অসুবিধা নেই, সেটা অলমোস্ট কাছাকাছি। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু ভ্যালুটা। বোঝাতে পারলাম? কোনো ধরনের কোনো সমস্যা হয়নি? হজম করো একটু। 1.0965 আমার আসছে, 1024 নয় 1026। ও তাহলে ওই জন্য একটু কম আসবে, 1024 নয়, ল্যামডাটা কিন্তু 1026। আরেকবার করে দিচ্ছি তখন না হয় আমি, সেটা হচ্ছে 9/8/1026, 24 নয়, ও হ্যাঁ 9649, 9649। এটা 1 নম্বরটা কমপ্লিট। এরপর আমরা 2 নম্বরটাতে যাচ্ছি। 2 নম্বরটাতে দেখো কি বলেছে, লক্ষ্য করবে কিন্তু অঙ্কগুলো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। 10টা প্রশ্ন করতেই আমার অনেকটা সময় লেগে যাবে, দেখতে থাকো, মোটামুটি 1 ঘন্টার মতো লেগে যেতে পারে, 50 মিনিট তো বটেই। দেখো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে একটি বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য এটা। কোন দুটি কোয়ান্টাম স্তরের মধ্যে ইলেকট্রন সংক্রমণের জন্য এই রেখার উৎপত্তি হয়? আচ্ছা, রিডবার্গ ধ্রুবকের মান দিয়ে দিয়েছে। আচ্ছা, মানে কোথার থেকে কোথায় ঝাঁপ মেরেছে এই জিনিসটা জানতে চেয়েছে। তো এটা যদি তুমি লক্ষ্য করো, এই যে 4861 অ্যাংস্ট্রম, এই যে ল্যামডাটা দেখছো 4861 অ্যাংস্ট্রম, এইটা দেখে তোমাকে চিনতে হবে যে এটা কোন 4861। হ্যাঁ, এই যে অ্যাংস্ট্রমটা 4000-এর বেশি, 4000 থেকে 8000, মানে এটা অবভিয়াসলি একটা ভিজিবল রে, তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। এটা কার তরঙ্গ দৈর্ঘ্য? এটা একটা ভিজিবল রেজের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লার মধ্যে পড়ছে। তাহলে এটা অবভিয়াসলি, অর্থাৎ n1 যেটা যেখানে এসেছে, n2 থেকে n1 আসে, তো n1 যেটা, সেটা অবভিয়াসলি এটা কিন্তু পাসচেন, তারপরে হয় ব্র্যাকেট, না লিমেন বামার, এটা অবভিয়াসলি এটা কিন্তু বামার শ্রেণীর অন্তর্ভুক্ত, বামার শ্রেণী। n1 যেটা সেটা কিন্তু বামার শ্রেণী হবে, আর n1 এর মানটা হয়ে যাবে সেই ক্ষেত্রে 2, অবভিয়াসলি বামার শ্রেণী মানে 2। একটা অলরেডি আমি পেয়ে গেলাম, এবার কোথা থেকে আসছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আবার এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রটা 1/λ = তোমার r ইন্টু 1/2² মাইনাস 1/n2²। n2 থেকে এসছে, কোথা থেকে এসছে সেটা মানটা বার করব। ল্যামডার মান এখানে দিয়ে দিয়েছে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এখান থেকে একটু ক্যালকুলেশন যদি করি তাহলে r ইন্টু 1/4 মাইনাস 1/n2², এই জিনিসটা কিন্তু আসছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস যদি করি তাহলে 1/λ ইন্টু r চলে আসছে, সমান 1/4 মাইনাস 1/n2², এই বিষয়টাও আসছে। এগিয়ে যাই বিষয়টা নিয়ে, আমি এগুলো মুছে দিচ্ছি যদি আমাদের কাজে লাগে,
তখন আমি আবার লিখে দেবো, কোনো প্রবলেম নেই, কারণ এগুলো রেখে তো আর এগিয়ে যেতে পারবো না, বোর্ডটাকে কাজে লাগবে। দেখো আবার যদি এটাকে একটু সলভ করি তাহলে কি দাঁড়াচ্ছে না 1/n² সমান কি দাঁড়াচ্ছে 1/4 মাইনাস 1/λ×r। বোঝাতে পারলাম? এবার এখান থেকে যদি n² পেতে চাই আমরা, অর্থাৎ রিভার্স করলে এটার যেটা লসাগু আসবে সেটা হবে 4λr, 4λr নিচে, λr ওপরে -4, এটার হয়ে যাবে রিভার্স, মানে 4λr ওপরে ডিভাইডেড বাই λr -4। আগে এটার মান বার করি, তারপর সেটা রুট নিয়ে নেব। ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম নেই আশা করি। তাহলে n² আমাদের কাছে দাঁড়াচ্ছে 4 × λ, মানে 4861। আচ্ছা 4861 অ্যাংস্ট্রম, মানে 10⁻⁻10 নিয়ে নিলাম। রিডবার কনস্ট্যান্টটা দিয়ে দিয়েছে, 1.097 × 10⁻7। ওকে, এটাও দিয়ে দিয়েছে। এখানে কি করব, ডিভাইডেড বাই λ4861 × 10⁻10 ইন্টু এটা তোমার 1.097 × 10⁻7 হলো -4। এই রাশিটার আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমি ক্যালকুলেশন করছি, একটু জলটা খেয়ে নিই। ওকে, তাহলে দেখো ওপরটাতে কত আসছে, ওপরটাতে আসছে 4 × 4861 ইন্টু 1.097। ওকে, এটা আসছে ডিভাইডেড বাই 1000, এটা আসছে কিন্তু তোমার কত না 21.33। আর এখানে কত আসছে, যা পেলাম ওপরটাতে যা পেলাম তাকে যদি 4 দিয়ে ভাগ করে দিই, ওকে, তাহলে এই নিচেরটা পেয়ে যাবো, জাস্ট 4টা নেই পেলাম, পাওয়ার পর তাকে 4 থেকে বিয়োগ করব, পাচ্ছি আমি 1.33 মতো, 1.3325 আছে, তাহলে 2 অবধি নিলাম। তাহলে 21.33 ডিভাইডেড বাই 1.332 এটা, তাহলে এটা অলমোস্ট ইকুয়ালস টু আসছে কত 16 মতো। তাহলে n2 আমাদের কাছে কিন্তু আসবে অলমোস্ট 4 মতো, অর্থাৎ 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে কিন্তু সংক্রমিত হয়েছে। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আশা করি নেই। 3 নম্বর প্রশ্ন নিয়ে চর্চা করব। 3 নম্বর প্রশ্নতে বলেছে হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরের শক্তি এটা, ভৌম স্তরের শক্তি, তাহলে E1 ধরছি যেহেতু গ্রাউন্ড স্টেট, সেটা দিয়েছে -13.6 ইলেকট্রন ভোল্ট। বেশ, এরপর কি দিয়েছে তার সাথে দিয়েছে পরমাণুটির প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। প্রথম বোর কক্ষ মানে R1 জানতে চেয়েছে ইন টার্মস অফ E1। এখানে কি হেল্প করবে আমাকে সেটা হচ্ছে বিষয়। দেখো আবার আমি আবারও লিখব RN এর রাশিমালাটা। লক্ষ্য করবে একটু ভালো করে, RN এর যে রাশিমালাটা সেটা একটু লক্ষ্য করবে। ε0 n² h² হোল ডিভাইডেড বাই তোমার πmz², πmz²। আর এখানেই En এর রাশিমালাটা, nতম কক্ষপথের এনার্জির রাশিমালাটা মাইনাস me⁴ z² হোল ডিভাইডেড বাই 8ε0² n² h²। এটা হচ্ছে বিষয়। তাহলে En আমাদের কাছে দেওয়া আছে, En আমাদের কাছে প্রথম কক্ষপথের ক্ষেত্রে দেওয়া আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। Rn আমার চাই, মুশকিল, ভীষণ মুশকিল। ঠিক আছে, দেখা যাক কত দূর কি বার করা যেতে পারছে। অনেক কিছুই তো সেম আছে। ঠিক আছে, দেখা যাক। এই যে ইএনটা পেলাম, এইটাকে যদি একটু আগে Rn লিখে নিই, তারপরে যা যা আছে অ্যাড করব। ইএন এর ক্ষেত্রে যা যা আছে আগে লিখি, মাইনাস দিয়ে পর Rn এর মতো করার চেষ্টা করি। Rn মানে হচ্ছে ε0 n² h² হোল ডিভাইডেড বাই πmz²। বাট এটা তো ইএন নয়, ইএন হতে গেলে এম হতে হবে, এম উপরে থাকতে হবে।
তাহলে এম স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের হয়ে গেল, এম এর কাজ শেষ। ই টু দি পাওয়ার 4 থাকা চাই, ই টু দি স্কোয়ার আছে, তাহলে ই টু দি পাওয়ার 6 করবো এখানে। অবভিয়াসলি এটা কথাটা বোঝাতে পারলাম, কোনো প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। ঠিক, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার গল্পটা হয়ে গেল। এবার হচ্ছে জেড স্কোয়ার থাকা চাই, জেড নিচে একটা আছে, তাহলে এখানে জেড কিউব করে দাও, তাহলে জেড স্কোয়ার হয়ে গেল। ডিভাইডেড বাই নিচে কি থাকা চাই, 8 থাকা চাই, 8 তো নেই, 8 দিয়ে দিলাম। এপসাইলন নটের স্কোয়ার থাকা চাই নিচে, ওপরে এপসাইলন নট আছে, তাহলে নিচটাতে হবে এপসাইলন নটের কিউব। এটা হলো বিষয়, কিন্তু জিনিসটা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। জানি যদিও এই ভ্যালুগুলো, তাও এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার এখানে গেছে, তাহলে এখানে হবে এন টু দি পাওয়ার 4 এইচ টু দি পাওয়ার 4। এর চেয়ে বেটার হতো যদি আমি আর এন আর ইএন গুণ করে নিতাম। দেখি একটু ট্রাই করে দেখি, ট্রাই করতে তো ক্ষতি নেই, হয় জিতবো না হয় শিখবো, হারবো তো না, প্রবলেম নেই কিছু। দেখো অনেকে কমেন্ট করছিলে, একটা ভিডিওতে দেখছিলাম সরল দোলগুতি সম্ভবত, স্যার আপনি এত ভুল করছেন কেন? তো ভুল করছি কারণ নতুন কিছু করার ট্রাই করছি। সব কিছু অফ ক্যামেরা থাকে না, কিছু কিছু স্পটও করি আমি, এমন মানে ম্যাক্সিমামটা স্পটেই করি, এমন না যে সব কিছু আগের থেকে করা থাকে। তাহলে সেই ক্ষেত্রে ভুল হয়, বুঝতে পারছি। তুমি যখন নোট ডাউন করছো তখন সেই জিনিসটা তোমাকে অনেক বেশি সাফার করছে, কিন্তু কিছু করার থাকে না। অনেক কিছু জিনিস আমি এখানেও করছি, কারণ এত কিছু সময় আমার কাছে থাকে না যে একবার অফ স্ক্রিনে করে দেখবো, দেন মিলছে কি না, দেন বলতে পারবো। কিছু কিছু থাকে, সময় থাকলে করি, কিন্তু সময় না থাকলে কিন্তু স্পটেই করার চেষ্টা করি। যে একজন ছাত্র হিসাবে আমি কীরকম ট্রিট করতাম বা আমি কীভাবে দেখতাম, আগের থেকে করে রাখা মানে তো বইয়ে কিছু দেখা, ক্যালকুলেশন কিছু দেখা, সেটা ওই জন্য অ্যাভয়েডটাই ম্যাক্সিমামলি করার চেষ্টা করি। একবার করে দেখি আর এন আর ইএন গুণ করলে কি হচ্ছে, তাহলে বেটার হবে। আর এন আর ইএন গুণ করলে যেটা প্রথমত হচ্ছে, আর এনটা লিখি, নাহলে হবে না, এত কিছু ওই মাইন্ড ক্যালকুলেশন করাটা মুশকিল। এটা ডিভাইডেড বাই পাই এম জেড স্কোয়ার, তার সাথে গুণ করব এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার হোল ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার কেটে গেল, এপসাইলন নট এখানে একটা এপসাইলন নট, এম এম কেটে গেল, জেড জেড কাটলে এখানে জেড থাকছে, আর এটা কাটলে এখানে ওপরে একটা ই টু দি পাওয়ার 2 থাকছে, মানে ই টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো বলো না, কেটে কুটে ওপরে থাকছে কিন্তু জেডি স্কোয়ার, এটা বেশি কার্যকরী হবে মনে হচ্ছে। ডিভাইডেড বাই তোমার কাছে পাই আছে, তোমার কাছে 8 আছে, 8 পাই, আর কি আছে এপসাইলন নট আছে। দারুণ ব্যাপার, খুব সুন্দর। এটা আসছে তোমার আর এন গুণিত ভিএন, সরি ইএন। হ্যাঁ, আগে একটা নেগেটিভ আছে, এই আর কি। ইএন তুমি জানো, E1 জন্য জানো, R1 জন্য বার করতে কোনো ব্যাপারই না, ঠিক আছে, বার করে নেব। এবারে হাইড্রোজেনের ক্ষেত্রে ফর হাইড্রোজেন অ্যান্ড ফর n ইকুয়ালস টু 1, এই দুটোর জন্য কি দাঁড়ালো যে R1 গুণিত E1 ইজিক্যাল টু মাইনাস, জেডটা তো হাইড্রোজেনের জন্য 1 ই স্কোয়ার ডিভাইডেড বাই, এটাকে যদি আমি করি যে 2 ইন্টু 4 পাই এপসাইলন নট, তাহলেও হতে পারে। তাহলে এটা দেখো মাইনাস ই স্কোয়ার বাই 2, তার সাথে গুণ আছে 1/4 পাই এপসাইলন নট, মানে কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এটা অনেক বেশি কার্যকরী হবে। দারুণ ব্যাপার, সবই হয়েই গেল, অলমোস্ট কিছুই নেই আর, ঠিক আছে। তাহলে আমাদের কাছে দরকার কিন্তু R1 পেতে গেলে কি করব, R1 পেতে গেলে যেটা করব সেটা হচ্ছে মাইনাস তোমার ই স্কোয়ার বাই E1 ইন্টু 9/2 মানে হচ্ছে 4.5, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখনও কিন্তু আমি ক্যালকুলেটারে হাত দিইনি, বোঝার চেষ্টা করো, এটা সুবিধা হবে। ওই জন্য বলছি মুখস্থ না রাখলে প্রবলেম হবেই, কিছু করার নেই। তাহলে R1 আমাদের কাছে দাঁড়াচ্ছে মাইনাস ই স্কোয়ার মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, তার হবে স্কোয়ার হোল ডিভাইডেড বাই এনার্জিটা -13.6 ইলেকট্রন ভোল্ট, মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইন্টু 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখানে মাইনাসে মাইনাসে কেটে গেল,
একটা 1.6 ইন্টু 10⁻⁻19 কেটে গেল, ওপরে পড়ে থাকছে একটা 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 4.5 ইন্টু 10⁹ হোল ডিভাইডেড বাই 13.6। কত আসছে ভ্যালুটা দেখা যাক। ভ্যালুটা কত আসছে 1.6 ইন্টু 4.5 ডিভাইডেড বাই 13.6, এটা আসছে 0.529 ইন্টু 10⁻10 মিটার। ইট মিনস দ্যাট 0.529 অ্যাংস্ট্রম। এটা সঠিক উত্তর, বা এইভাবে করাটা বেটার হবে। এটাতে তুমি একটু জটিলতাতে পড়বে, এখান দিয়ে যাবার কোনো দরকার নেই, এটা দরকার নেই, এখান দিয়ে হয়ে যাবে। বোঝাতে পারলাম তিনেরটা কীরকম কী হচ্ছে না হচ্ছে, কীভাবে করলাম। ওই জন্য কিন্তু দেখো এখানে ইয়ের মানটা দিয়ে দিয়েছে, যে ইয়ার এই মানটাই বসাও। তিনেরটা দেখো কমপ্লিট হয়ে গেল। 4 নম্বরে যাব আমরা। ঠিক আছে, তিনেরটা কমপ্লিট, 4 নম্বরে যাচ্ছি। কালারটা একটু চেঞ্জ করি, তোমাদের বুঝতে ভীষণ সুবিধা হবে। 4 নম্বর বলেছে যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কোয়ান্টাম স্তর ও ভৌম স্তরের মধ্যে শক্তির ব্যবধান এত হলে ভৌম স্তরের শক্তি কত? ওকে, বেশ, তাহলে আমরা যদি বলি যে ইএন যেটা হয় সেটা মনে রাখবে যে -13.6, বা এটা তো বসাতে বারণ করছে না, এটা তো বসিয়ে দিলে হয়েই গেল, থাক বসাবো না, বসাবো না। আমাদের বক্তব্যটা হচ্ছে যে তৃতীয় কোয়ান্টাম স্তর আর ভৌম স্তর, থার্ড কোয়ান্টাম স্তর, মানে n=3 আর n=1, এই দুটোর মধ্যে পার্থক্য বলে দিয়েছে। আচ্ছা, অর্থাৎ E3 মাইনাস E1 এই জিনিসটা দিয়ে দিয়েছে। আকর্ষণ করে ঝুলন্ত বস্তু কি হলো? কি মুশকিল, আমার ভিডিও চলে যাচ্ছে। 4 নম্বর তো, 4 নম্বর, ওকে। এটা দিয়ে করলেও হতো অবশ্য, যাই হোক। এনতম কক্ষের যে রাশিমালাটা সেটা হয় প্রথম কক্ষের মান ডিভাইডেড বাই n²। এনের জায়গাতে 1 বসালে হচ্ছে এই টোটাল জিনিসটা, এইটা সহ এইটা, এই টোটালটা হচ্ছে তোমার E1। আর যে কোনো মাধ্যমে পেতে চাইলে n² দিয়ে ভাগ। এখন যদি আমি বলি যে E3 মাইনাস E1, এটা দেখো দিয়ে দিয়েছে, যেটা আমি বলছিলাম যে তোমার হলো 12.1 ইলেকট্রন ভোল্ট হলো। তো এখান থেকে যদি E3 বসাই, E3 মানে হচ্ছে E1 বাই কত হবে, E1 বাই কত হবে, 9 হবে। E1 বাই 9 মাইনাস E1 ইজিক্যাল টু 12.1। তাহলে এখান থেকে হচ্ছে -8 E1 বাই 9 সমান 12.1। এখান থেকে যদি E1 নির্ণয় করি তাহলে 12.1 গুণিত 9 হোল ডিভাইডেড বাই 8, আগে একটা মাইনাস। তাহলে এটার মান কত দাঁড়াচ্ছে আমরা দেখলেই পেয়ে যাব, গল্প শেষ। 12.1 ইন্টু 9 ডিভাইডেড বাই 8, 13.61 ইলেকট্রন ভোল্ট হয়ে গেল। এবার 5 নম্বর, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর ব্যাসার্ধ এত অ্যাংস্ট্রম হলে দ্বিতীয় কোয়ান্টাম স্তরে ইলেকট্রনের গতিবেগ কত? আচ্ছা, ওই জিনিসটা বার করতে হবে। এবার বেগ আর কি ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতেই হবে, এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক, চলো 5 নম্বর, RN কি জানি, VN কি জানি? স্যার কিছুই জানি না। কিছু জানি না নয়, জানি আমরা অনেক কিছুই। এপসাইলন নট n² h² হোল ডিভাইডেড বাই
পাই এম জেডি স্কোয়ার, পাই এম জেডি স্কোয়ার, এটা পেলাম। আর তোমার ভেলোসিটির যদি পেতে চাই এখান থেকে আমরা, সেটা হবে জেডি স্কোয়ার বাই তোমার হচ্ছে 2ε0 NH, 2ε0 NH হলো। এবার যদি RN গুণিত VN করি, তাহলে ε0 N স্কোয়ার H স্কোয়ার হোল ডিভাইডেড বাই পাই এম জেডি স্কোয়ার গুণিত জেডি স্কোয়ার ডিভাইডেড বাই 2ε0 NH। তাহলে প্রথমত ε0 দুটো কাটলো, জেডি স্কোয়ার কাটলো, এই দুটো কাটলে ওপরে NH পড়ে থাকছে। তাহলে কি থাকছে, উপরে পড়ে থাকছে N আর H, আর নিচে পড়ে থাকছে তোমার পাই এম, 2 পাই এম। এবার আমাকে R1টা বলে দিয়েছে, V1টা বার করতে বলেছে, তাই তো? দেখা যাক প্রশ্ন কি বলেছে। 5 নম্বরেরটা দেওয়া আছে দ্বিতীয় কোয়ান্টাম স্তর ইলেকট্রন, না R1টা দিয়ে দিয়েছে, V2টা বার করতে বলেছে। ওরে বাপরে, ওকে নো প্রবলেম, V2টা বার করতে বলেছে। V2টা তো স্যার এখান থেকে বার হয়ে যেত, ওটা দিয়েই বার করতে হবে। কি অবস্থা, নাই কোনোই ব্যবস্থা। প্রথমত তাহলে একটা কাজ করতে হবে, সেটা হলো যে R2টা বার করতে হবে। এখান থেকে যদি আমি পুরো জিনিসটাকে বাদ দিয়ে দিই, এটা 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 এন স্কোয়ারটাকে বাদ দিলে, তাহলে সেটাই হয় কিন্তু R1 ইন্টু এন স্কোয়ার, এটা হচ্ছে বিষয়। যদি তোমার 2 দরকার পড়ে, যে স্যার আমার R2 দরকার পড়ছে, তাহলে কি হবে, R1 ইন্টু 2 তার স্কোয়ার মানে 4, 4R1 হয়ে যাবে। তাহলে আমি R2 গুণিত V2 যদি পেতে চাই, তাহলে কি হবে, সব কিছু 2 হয়ে যাবে, 2 মানে হচ্ছে এখানে 2, তাহলে 2H ডিভাইডেড বাই 2 পাই এম, H বাই পাই এম, 2 কেটে গেল। তাহলে R2 পেতে পাওয়া মানে হচ্ছে R1 ইন্টু 4 ইন্টু V2 সমান H বাই পাই এম। এখান থেকে আমাদের V2 দরকার, R1 তো আমরা জানি। অঙ্কগুলো বেশ মানে বেশ বড় বড় টাইম টেকিং ব্যাপার। আমার ভিডিও হচ্ছে কিনা আমি জানি না, হয়তো হচ্ছে। R1 এর মান কিন্তু দিয়ে দিয়েছে, R1 এর মান দিয়েছে 0.53 অ্যাংস্ট্রম, আই হোপ, হ্যাঁ 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এবার যদি এখানে আমি মান বসাই, যে V2 সমান কত দাঁড়াচ্ছে, V2 মানে দাঁড়াচ্ছে H বাই 4 পাই এম R1, H বাই 4 পাই এম R1, তো এটার H এর মান বসিয়ে দাও 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার -34, 4 বসালাম, পাই বসাবো, এম বসাবো 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31, R1 বসাবো 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার -10। তখন ভেলোসিটিটা কত পাবো? যদি 10 এর গল্পে আসি, 10 টু দি পাওয়ার -31, 10 টু দি পাওয়ার -34 মানে 10 টু দি পাওয়ার -3 উপরে, 10টা উপরে গেলে +10 মানে প্রথমেই হয়ে গেল 10 টু দি পাওয়ার 7। আর তারপরেরটা বার করছি, 5 নম্বর তো, হ্যাঁ দেখো এখানে ভরটা দিয়ে দিয়েছে, আমি কাজে লাগিয়েছি, চার্জ অফ এন ইলেকট্রন দিয়েছে, বাট আমার কোনো কাজে লাগেনি, ঠিক আছে। তাহলে 6.62 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই 9.1 অ্যান্ড ডিভাইডেড বাই 0.53, এটা আসছে তোমার 0.1092, বা বলা ভালো 1.092 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। 1.1 দিয়েছে, হ্যাঁ ওইটা 9টাকে করলে 1 হয়ে যাচ্ছে, 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড, আর সেন্টিমিটারে নিলে এটা হবে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। এখানেই করলাম আমরা 5 নম্বরের প্রশ্ন শেষ। 6 নম্বরের প্রশ্নতে আমরা লম্ফঝম্প করবো এবার। 6 নম্বরের প্রশ্নতে আমরা এবার লম্ফঝম্প একটু করব।
কি বলেছে একটু লক্ষ্য করবে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বামার শ্রেণীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ওই শ্রেণীর পরবর্তী দুটি তরঙ্গ দৈর্ঘ্য কত। এটাও একটা বড় প্রশ্ন, লক্ষ্য করবে ভালো করে। তরঙ্গ দৈর্ঘ্য তো জানতে চাইছো নাকি? হ্যাঁ, সব তরঙ্গ দৈর্ঘ্যেরই কাণ্ড। তাহলে ওই যে লিখেছিলাম যে 1/λ সমান হয় কিন্তু r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। এবার বামার শ্রেণীর জন্য n1টা 2, n2টা কত সেটা ডিপেন্ড করবে। ভিডিও হচ্ছে আমার, হ্যাঁ ভিডিও কিন্তু হচ্ছে, কোনো প্রবলেম কিন্তু এখনও অবধি হয়নি। তাহলে দীর্ঘতম বলে দিয়েছে, দীর্ঘতম তখন হয় যখন তোমার ঠিক তার পরের শ্রেণী থেকে, মানে ঠিক তার ওপরের স্তর থেকে ওই স্তরে আসে। বামারের জন্য n1টা 2 আর n2টা তখন হয়ে যাবে, সেই ক্ষেত্রে দীর্ঘতম যদি বার করো সেটা হয়ে যাবে 3। দেখো লক্ষ্য করো যে 1/λ ইজ ইকুয়াল টু r ইন্টু 1/2 তার স্কোয়ার মাইনাস 1/3 তার স্কোয়ার করবে এটা। দেখো এই ক্ষেত্রে দীর্ঘতমের ক্ষেত্রে ল্যামডার মানটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে বাবা? 6563। বামারের তো এমনি হয় রেঞ্জ 6563, ওকে সমান, ও এটা 1/, হবে 6563 1/6563 ইন্টু 10⁻⁻10। এখানে আর বসাবো, এখানে 1/4 মাইনাস 1/9, এখানে আসছে 9 4 36, 9 মাইনাস 4 মানে 5, 5/36 মানে 5r/36। সেই ক্ষেত্রে আর এর মান দাঁড়াবে 36 ওই তোমার 5λ দাঁড়াচ্ছে 5 ইন্টু 6563 ইন্টু 10⁻⁻10। এখান এটা থেকে আর এর মান বেরোলো। এই আর এর মানটাকে পরবর্তী দুটি তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা 3 না নিয়ে একটা 4 একটা 5, একটা 4 নিতে হবে একটা 5 নিতে হবে। বেশ বড় বড় অঙ্কগুলো, সোজা, সূত্র না জানলে পারবে না। এটাই পরমাণু চ্যাপ্টারটার, এটাই হচ্ছে মাধুর্য। সূত্র ঠিকঠাক অ্যাপ্লাই না করলে, ইউনিটস চেঞ্জ করতে না জানলে প্রবলেম হবে। তাহলে 1/λ পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে r ইন্টু 1/2 স্কোয়ার তো হবেই, 4 মাইনাস 1/3 না নিয়ে 4, 4 স্কোয়ার মানে হচ্ছে 16। সেই ক্ষেত্রে হচ্ছে r ইন্টু 16 যদি লসাগু নিয়ে নিই তাহলে এখানে 4 মাইনাস 1, তার মানে হচ্ছে 3r/16। তার মানে এই ক্ষেত্রে ল্যামডা হবে 16/3r। সেক্ষেত্রে হবে 16/3r। আর মানে কত? আর মানে হচ্ছে 36 আপনটা উপরে চলে যাবে, সেটা হচ্ছে 5 ইন্টু 6563 ইন্টু 10⁻⁻10। ওইটা কমিয়ে রেখে দাও, বাকিটাকে ক্যালকুলেশন করো না, অ্যাংস্ট্রমে উত্তর দিয়ে দাও, গল্প শেষ। 16 5 80, তাহলে 80 গুণিত 6563, হ্যাঁ 80 গুণিত 6563 হলো ডিভাইডেড বাই 36 ডিভাইডেড বাই 3, 4861। তাহলে এখানে হচ্ছে 4861.48 অ্যাংস্ট্রম, 4861.5 নিচে, ঠিক আছে। আর আরেকটা ল্যামডা কী হবে? আরেকটা ল্যামডা যেটা হয়ে যাবে সেটা বুঝতেই পারছো না, 1/λ বার করবো, 1/λ বার করি, আর ইন্টু 1/4 মাইনাস 1/25, এটা তোমার হবে যদি 100 লসাগু নিয়ে নিই আমি, তাহলে এখানে 25 মাইনাস 4 মানে 21 হলো। সেই ক্ষেত্রে ল্যামডাটা হয়ে যাবে 100/21r, মানে 100/21। আর এর মানটা বসিয়ে দেবো, আর এর মান হচ্ছে তোমার 36 আপনটা উপরে চলে যাবে 5 ইন্টু 6563। আর মিটারে আমার কনভার্ট করে কোনো কাজ নেই, এই টোটাল জিনিসটাকে নির্ণয় করব। তাহলে 100 5 500, তাহলে 500 ইন্টু 6563, ওকে, ডিভাইডেড বাই 21 ডিভাইডেড বাই 36, তাহলে এটা হচ্ছে 4340.60 অ্যাংস্ট্রম, 4340.6 রেখে দিয়েছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। পরিষ্কার হয়েছে? বোঝাতে পেরেছি? কোনো প্রবলেম নেই আশা করি। এটা হচ্ছে পরবর্তী দুটো তরঙ্গ দৈর্ঘ্য। 7 নাম্বার। 7 নাম্বারটাতে বলেছে যে একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম বর্গকক্ষের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হলে পরমাণুটির ভৌম স্তরের শক্তি নির্ণয় করো।
তাহলে ব্যাসার্ধর সাথে শক্তির একটা গল্প আছে। ব্যাসার্ধর সাথে শক্তির একটা গল্প যদিও আমি করলাম একটু আগে, সেটা থেকেই চাইলে করতে পারো, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আমি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। খুশি তো সবাই? আমি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যে Rn আমরা পেয়েছিলাম এপসাইলন নট n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম জেড ই স্কোয়ার, পাই এম জেড ই স্কোয়ার। আর ভিএন আমরা পেয়েছিলাম, ভিএন গুণ করে পেয়েছিলাম আমরা যে জেড স্কোয়ার বাই 2 এপসাইলন নট এন এইচ। এটা হচ্ছে বিষয়। ঠিক, কোনো প্রবলেম নেই। এখন ভিএন আর আরএন করব গুণ। ভিএন আর আরএনকে করব এখানে গুণ। কি জানতে চেয়েছে? প্রথম কক্ষের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, মানে R1 দিয়ে দিয়েছে। প্রথম কক্ষের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, মানে আরএনটা দিয়ে দিয়েছে, R1টা দিয়ে দিয়েছে প্রথম কক্ষের। আর ভৌমস্তরের শক্তি মানে E1টা বার করতে বলেছে। ভৌমস্তরের শক্তি নির্ণয় করা, ও শক্তির সাথে জানতে চেয়েছে, ওহো মিস্টেক করলাম। তাহলে শক্তিটা একবার লিখে নিই। ইএনটা হয় মাইনাস তোমার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার হোল ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার, 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এবার যদি আমি আরএন আর ইএনকে গুণ করে দিই, তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে আরএন এর মান হচ্ছে, একটু নিশ্চয়ই করি, কাটাকুটি করলে সুবিধা হয়। আরএন আর ইএনকে গুণ করব, তাহলে হচ্ছে তোমার এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার হোল ডিভাইডেড বাই পাই এম জেডি স্কোয়ার গুণিত হয়ে যাবে, এটা রিভার্স, মাইনাসটা পরে লিখছি আমি, 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার হোল ডিভাইডেড বাই এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। না, এটা ভাগ করলে মনে হয় সুবিধা হতো। না, আমি তো গুণ করছি, গুণ করলে তো রিভার্সটাই লেখা উচিত। দূর বাবা, কী যে করি, গুণই তো করছি, তাহলে তো প্রবলেম নেই। গুণ করলে যেমন লবটা লব থাকবে, হরটা হরই থাকবে, প্রবলেম কোথায়? এটা ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। কী কী কাটলো না কাটলো দেখি। প্রথমত এম কেটে গেল, জেড স্কোয়ার একটা পড়ে থাকবে ওপরে, আর থাকছে তোমার এটা কেটে গেল, এন স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার কেটে যাবে, এটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে পড়ে থাকছে ওপরে জেডি স্কোয়ার আর নিচে হচ্ছে 8 পাই এপসাইলন নট, ব্যাস, আর কিছু পড়ে থাকছে না। হাইড্রোজেনের জন্য জেডটা তো 1, তাহলে জেড ই স্কোয়ার বাই এটাকে লিখতে পারি যে 2 ইন্টু 4 পাই এপসাইলন নট। তার মানে বলতে পারি যে জেড স্কোয়ার ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হোল ডিভাইডেড বাই 2। তার মানে বলতে পারি যে জেড স্কোয়ার গুণিত তোমার 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9। হ্যাঁ, সবগুলো এগুলো বলতে পারছি, কোনো প্রবলেম নেই। R1টা দিয়ে দিয়েছে, E1টা বার করো তো বাবা চুপচাপ করে, ওটাই বেটার। ওকে, R1টা দিয়ে দিয়েছে, তাই তো? R1টা 0.53 অ্যাংস্ট্রম, তাহলে R1টা 0.53 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমে আসবে অ্যান্সারটা, না থাক, অ্যাংস্ট্রমে কেন আসবে, 10 টু দি পাওয়ার -10টা নিয়েই নিই। গুণিত EN সমান তোমার জেডটা তো 1 হবে হাইড্রোজেনের জন্য, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 তার স্কোয়ার ইন্টু 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে এখান থেকে যদি EN নির্ণয় করতে বলে, EN যদি নির্ণয় করতে বলে, সেটাও আবার ইলেকট্রন ভোল্ট এককে, তাহলে হচ্ছে তোমার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, মাইনাস দিয়ে দেবো কিন্তু একটা, সব জায়গাতে একটা করে মাইনাস আসবে, লাস্টে দিয়ে দিচ্ছে, তার নেব স্কোয়ার গুণিত 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হোল ডিভাইডেড বাই 0.53 গুণিত 10 টু দি পাওয়ার -10 জুলে আসবে,
ভাগ করব 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে, তাহলে ইলেকট্রন ভোল্ট আসবে। তাহলে আমাদের কাছে আবার যেটা দাঁড়ালো 1.6 ইন্টু 10⁻⁻19 গুণিত 4.5 ইন্টু 10⁻9 হোল ডিভাইডেড বাই 0.53 ইন্টু 10⁻10। তাহলে 10 9 19 কেটে গেল, 1.6 ইন্টু 4.5 ওকে ডিভাইডেড বাই 0.53 ওকে, এটা আসছে 13.58, জাস্ট মাইনাসটা একটা চলে আসবে, 13.58 ইলেকট্রন ভোল্ট। বোঝাতে পারলাম? সমস্ত কিছু ক্লিয়ার? চলো, অঙ্কগুলো বড় আর কিছুই না, আমি 7টা অঙ্ক মাত্র কমপ্লিট করালাম, তাতে আমার 41 থেকে 42 মিনিট সময় লাগতে চললো। তো মোটামুটি 6 মিনিট করে লাগছে এক একটা অঙ্ক, তো সময় তো লাগবেই বাবা, কিছু তো করার নেই। এখনও 3টে প্রশ্ন, 318 মানে 20 মিনিট, আমি তো বলেইছিলাম অলমোস্ট 1 ঘন্টা লাগবেই, কিছু করার নেই। চলো দেখো নেক্সট প্রশ্ন, লক্ষ্য করো, একটু অবজার্ভ করো। 8 নম্বরের প্রশ্ন, তাও তো আমি 10টা নিয়েছি। দেখো 8 নম্বর, হাইড্রোজেনের জন্য রিডবার্গ ধ্রুবকের মান এত, বেশ, বামার বর্ণালীর থেকে নিঃসৃত বিকিরণের হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় করো। তাহলে 1/λ সমান আমরা জানি r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, শর্টেড। তাহলে 1/λ সমান হচ্ছে r ইন্টু বামার, তাহলে n1টা 2, হস্র শ্রেণী মানে 1/∞। 1/∞ টার্মটা শূন্য হয়ে যাবে, দীর্ঘতম হলে এই n2টা হয়ে যেত 3, মানে 2 এর ঠিক পরেরটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে r/4, তাহলে ল্যামডাটা কত হয়ে যাবে 4/r, তাহলে 4/, অ্যান্সারটা কিসে আসবে? সেন্টিমিটারে আসবে, কারণ সেন্টিমিটার দেওয়া আছে 109737, 109737, অ্যান্সারটা কিসে আসবে? সেন্টিমিটারে আসবে। তাহলে 4 ডিভাইডেড বাই 109737, এটা আসছে আমার, সেটা হচ্ছে 3.645 ইন্টু 10⁻⁻5 এত সেন্টিমিটার। এটাকে যদি অ্যাংস্ট্রমে কনভার্ট করি, এটা 10⁻⁻10 থাকলে কী হতো? অনায়াসে হয়ে যেত। আর 10⁻⁻8 থাকলে ইয়ে হবে, মানে 3 ঘর এখান থেকে বাড়িয়ে দিতে হবে। তাহলে বাড়ালে কি হচ্ছে? ল্যামডার সমান হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে 3645 অ্যাংস্ট্রম, 3645 অ্যাংস্ট্রম। HS 2004 এটা পড়েও ছিল। বেশ, 9 নম্বরেরটা জিজ্ঞেস করেছে যে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি যদি হয় -0.54 ইলেকট্রন ভোল্ট, তাহলে বোরের তত্ত্ব থেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এই অবস্থায় কত হবে নির্ণয় করো। এই অবস্থায় মানে জানতে চেয়েছে এটা কত নাম্বার ইয়েতে আগে আছে, ওইটা না বার করলে কৌণিক ভরবেগটা পাবে না, এন এর মান বার করতে হবে। তো EN সর্বদা হয় -13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার। সেখান থেকে আমাকে একটা এনার্জি এমন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে -0.54, এটা 0.54 -13.6 ডিভাইডেড বাই n স্কোয়ার। এখান থেকে যদি n স্কোয়ার নির্ণয় করি, সেটা হবে -13.6 ডিভাইডেড বাই -0.54। এটা কেটে গেল, এটা আসবে মোটামুটি 9 6 54, 9 আসবে না 6 আসবে, 6 4 24, দেখা যাক 13.6 ডিভাইডেড বাই 0.54, এটা আসছে 25.18, অলমোস্ট 25-এর মতো। অলমোস্ট চিহ্নটা আমি এখান থেকে দিয়ে দিই, এটা অলমোস্ট 25-এর মতো। তাহলে এন এর মানটা আসছে 5, এন এর মান 5 হলে এল এর মান কত? এল এর মান হয় NH/2π, এন এর মান কত? 5H/2π, মান বসিয়ে নাও, এটার কোনো প্রবলেম নেই। তাহলে এটা হচ্ছে 5 × 6.62 ওকে ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই পাই, 5.26 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। 5.29 নিয়েছে, আমি 26 অবধি নিয়েছি, অসুবিধা নেই কিছু। 10⁻⁻34 ঘাতটা ঠিক আছে তো? ঘাতটা একদম পাক্কা পারফেক্ট, কোনো প্রবলেম নেই। নেক্সট আমাদের যেটা আজকের জন্য অন্তত শেষ প্রশ্ন, সেটা কি বলেছে লক্ষ্য করবে।
দেখো কত নাম্বার, 10 নাম্বার। কি বলেছে? বলেছে হাইড্রোজেনের লিমেন শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলি নির্ণয় করো। আর এর মান দিয়ে দিয়েছে। আচ্ছা, সর্বোচ্চ আর সর্বনিম্ন। তো 1/λ সমান আমরা জানি আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2², এটা আমরা জানি। এবার যদি আমি 1/λ দীর্ঘ বার করি, দীর্ঘর ক্ষেত্রে কি হবে না, লিমেন যেহেতু, তাহলে n1টা তো 1 হচ্ছেই, n2টা হবে 2, জাস্ট পরেরটা। এক্ষেত্রে হচ্ছে 1 - 1 = 4 মানে 3 × 4 মানে 3r/4। সেই ক্ষেত্রে ল্যামডা দীর্ঘটা যেটা হবে সেটা হবে কত না 4/3r, তার মানে হচ্ছে 4/3 ইন্টু আর এর মান বসিয়ে নাও। আর এর মান কত দিয়েছে? আর এর মান দিয়েছে 1.097, ঠিক 1.097 ইন্টু 10⁻7। তাহলে এটা কত আসছে না 4/3 ডিভাইডেড বাই 1.097, এটা 1.2154 ইন্টু 10⁻7 মিটার। হাজারে করলে 1, 2, 3 মানে 1215.4 অ্যাংস্ট্রমে কনভার্ট হয়ে যাবে। আর ল্যামডা 1/λ হ্রস্ব যদি বার করতাম, হ্রস্ব, সেই ক্ষেত্রে কী হতো না, সেক্ষেত্রে হতো আরই থাকতো, এটা একই থাকতো, বাট হ্রস্ব হলে এটাই কিন্তু ইনফিনিটি হয়ে যায়, 1/∞ হয়ে যাবে। 1/∞ মানে এই পার্টটা হবে 0, তার মানে হবে অনলি আর, তার মানে ল্যামডা হ্রস্বের যে মানটা হবে সেটা হবে অনলি 1/r, মানে 1/1.097 ইন্টু 10⁻7। এটার মান কত আসছে 1/1.097, এটার মান আসছে 0.911577 ইন্টু 10⁻7 এত মিটার। অ্যাংস্ট্রমে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে গুণ করব, মানে 3 ঘর সরে যাবে, তাহলে 911.5 অ্যাংস্ট্রম। ব্যাস, গল্প শেষ। হ্রস্বটা হ্রস্ব এসেওছে, দীর্ঘটা দীর্ঘ এসেওছে। দেখো কি কি আছে এখানে, 911.8 আমার 5 এসছে, আর 1216 1215.4, একদম নিয়ারলি কাছাকাছি এসছে, কোনো প্রবলেম নেই। এখানেই আমরা শেষ করলাম প্রবলেম সেট 1-এর #1। অলমোস্ট 50 মিনিট থেকে 1 ঘন্টা লেগে গেল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, যেখানে 11 থেকে 20 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। সময় লাগবে, এগুলো একটু বড় যেহেতু, কিছু করবার নেই। তো তোমরা পড়াশোনা করতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।